নমস্কার। আজকের আলোচনাটা দুধ নিয়ে। আমাদের হাতে যে তথ্যগুলো আছে তাতে দেখছি ভারতের দুধ উৎপাদনের বিপ্লব থেকে শুরু করে এর পুষ্টিগুণ অনেক কিছুই আছে। হ্যাঁ, অনেক কিছু। তাহলে আসুন একটু জানি দুধের ব্যাপারে। জরুরি আর কিছু মজার তথ্যগুলো জেনে নেওয়া যাক। একদম। দুধ তো শুধু একটা পানীয় নয়। বিশেষ করে ভারতে এর একটা বিরাট অর্থনৈতিক এমনকি সাংস্কৃতিক গুরুত্বও আছে। তাই? সেই জায়গা থেকেই আমরা শুরু করতে পারি, তাই না? হ্যাঁ, ঠিক। তাহলে প্রথমেই আসা যাক শ্বেত বিপ্লবের কথায়। হুম। অপারেশন ফ্লাড নামেও এটা পরিচিত। ও, অপারেশন ফ্লাড। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এনডিডিবি এটা শুরু করেছিল। লক্ষ্য ছিল দুধ উৎপাদনকে একদম অন্য মাত্রায় নিয়ে যাওয়া। আর এর পেছনের মূল কারিগর ছিলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। তাকে তো আমরা শ্বেত বিপ্লবের জনক বলি। হ্যাঁ, মিল্কম্যান অফ ইন্ডিয়াও বলা হয়। ঠিক। তার যে ভাবনা, তার যে পরিকল্পনা, সেটা ছাড়া এটা ভাবাই যেত না। সত্যিই তাই। আর ফলাফল তো আমরা আজ দেখতেই পাচ্ছি। ভারত আজ বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ। ১ নম্বরে। কিন্তু এর মধ্যে গুজরাট কিভাবে যেন একেবারে শীর্ষে উঠে এলো? এর পেছনে বিশেষ কারণটা কি? এর একটা বড় কারণ হলো আমূলের মতো সমবায় আন্দোলনগুলো। গুজরাটে আনন্দে শুরু হয়েছিল এই মডেলটা। ওহ, আমুল! হ্যাঁ, এটা শুধু উৎপাদন বাড়ায়নি, আসলে লক্ষ লক্ষ ছোট কৃষককে একজোট করেছে, তাদের আর্থিকভাবেও শক্তিশালী করেছে। এটা দারুণ একটা বিকেন্দ্রীভূত সাফল্যের গল্প আর কি। দারুণ ব্যাপার তো। আচ্ছা, এই যে বিপ্লবের ফলে দুধ এত সহজলভ্য হলো, এবার একটু দুধের নিজের বৈশিষ্ট্যের দিকে দেখি। আমরা জানি এর বেশিরভাগটাই জল, তাই না? প্রায় ৮৭%। হ্যাঁ, ৮৭%ই জল। কিন্তু দুধটা কতটা খাঁটি বা এর বিশুদ্ধতা, এটা মাপা হয় কিভাবে? এর জন্য মূলত ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়। ল্যাক্টোমিটার? হ্যাঁ, এটা দুধের ঘনত্বটা মাপে। সেখান থেকে বোঝা যায় দুধে অতিরিক্ত জল মেশানো হয়েছে কিনা। ও আচ্ছা, আচ্ছা। ঘনত্ব দিয়ে বোঝা যায়। আর এর স্বাদ বা প্রকৃতি? শুনেছি এটা নাকি একটু অ্যাসিডিক। হ্যাঁ, সামান্য অম্লীয়। এর পিএইচ মান সাধারণত ৬.৫ থেকে ৬.৭-এর মধ্যে থাকে। তার মানে? এতে স্বাভাবিকভাবেই ল্যাকটিক অ্যাসিড থাকে, তো সেটাই এর স্বাদে আর সংরক্ষণে কিছুটা প্রভাব ফেলে। পুষ্টির দিকটা যদি দেখি, দুধ তো ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি12 এর দারুণ উৎস। কিন্তু একটা জিনিস মজার, এত কিছু থাকার পরেও এতে ভিটামিন সি একদম নেই। একদম ঠিক। ভিটামিন সি পাওয়া যায় না দুধে। আর এই যে পুষ্টিগুণ, এটাকে ঠিক রেখে দুধ বেশি দিন ভালো রাখার জন্য পাস্চুরাইজেশন পদ্ধতিটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, পাস্চারাইজেশন। লুই পাস্তুর ১৮৬০-এর দশকে এই পদ্ধতিটা আবিষ্কার করেন। অনেক পুরনো তাহলে। হ্যাঁ, এতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় দুধকে গরম করে তারপর খুব তাড়াতাড়ি ঠান্ডা করা হয়। এতে ক্ষতিকর জীবাণুগুলো মরে যায়, কিন্তু পুষ্টিগুণ যতটা সম্ভব ঠিক থাকে। এই পদ্ধতিটাই তো আজকের দিনে এত বড় স্কেলে দুধ সরবরাহ সম্ভব করেছে, তাই না? অবশ্যই, নাহলে তো মুশকিল হতো রাখার মতো। একটা হলো ২৬শে নভেম্বর, ডক্টর কুরিয়েনের জন্মদিন। সেদিন পালিত হয় জাতীয় দুগ্ধ দিবস। আচ্ছা, জাতীয় দুগ্ধ দিবস। আর ১লা জুন, ওটা হলো বিশ্ব দুগ্ধ দিবস। বিশ্বজুড়ে পালিত হয়। আর গবেষণা? দুধ নিয়ে নিশ্চয়ই ভারতে ভালো গবেষণার ব্যবস্থাও আছে। আছে তো। হরিয়ানার কারনালে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট বা এনডিআরআই আছে। এটাই দেশের প্রধান দুগ্ধ গবেষণা কেন্দ্র। ওখানে কি ধরনের কাজ হয়? দুধ বা দুধ থেকে তৈরি পণ্যের মান ভালো করা, নতুন প্রযুক্তি তৈরি করা, এই সব কিছু নিয়েই ওখানে কাজ চলে। এই গবেষণা তো নিশ্চয়ই একেবারে গোড়ার বিষয়গুলোও দেখে। দুধ কিভাবে তৈরি হয় সরিয়ে, যেমন মায়েদের দেহে স্তন্যগ্রন্থি বা ম্যামোরি গ্ল্যান্ডস দুধ তৈরি করে। একেবারে তাই। সেই জৈবিক প্রক্রিয়াটা থেকে শুরু করে এর সামাজিক প্রভাব পর্যন্ত সবকিছুই গবেষণার মধ্যে পড়ে। তাহলে আমরা মোটামুটি দেখলাম কিভাবে একটা বিপ্লব শ্বেত বিপ্লব ভারতকে দুধ উৎপাদনে একেবারে শীর্ষে নিয়ে গেল। দুধের কিছু সাধারণ বৈশিষ্ট্য জানলাম, আর পুষ্টির দিকটাও আলোচনা করলাম। হুম, অনেকগুলো দিক উঠে এলো। হ্যাঁ। আলোচনা শেষে একটা প্রশ্ন হয়তো ভাবা যেতে পারে। দুধের এই যে লম্বা ইতিহাস, এর পুষ্টিগুণের গুরুত্ব, আগামী দিনে তো মানুষের খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে, তাই না? ঠিক। বিশ্বজুড়ে পুষ্টি নিরাপত্তা একটা বড় চ্যালেঞ্জ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুধের ভূমিকাটা ঠিক কেমন হতে পারে? এর যে ঐতিহ্য আর আধুনিক যে পুষ্টিবিজ্ঞান, তারা কি এক পথে চলবে নাকি অন্য কিছু হবে? এটা একটা ভাবনার বিষয়।